প্রবীর স্যার, আপনি হাইকোর্টের একজন আইনজীবী। যখন দেখতে পাচ্ছেন এত চাকরি চুরি হচ্ছে, ডিএ মামলাকারীরা মানে রাস্তায় বসে রয়েছে, এখনো পর্যন্ত তাদের সঠিক দিশা খুঁজে পাচ্ছে না তারা, নচিকেতা বাবু এই অবস্থায় একটা গান লিখেছেন ডিএ নিয়ে। কি বলবেন বলুন তো আপনি? বলার জায়গা তো প্রচুর। প্রথম কথা হচ্ছে যে উনি তো স্মল ফ্রাই, চুনোপুটি। আসল লোক যে, যিনি নেত্রী, যিনি সমস্ত সর্বঘাটে কাঁঠালি কলা, যখন তিনি এই সরকারে আসার জন্য তখন উনি বলেছিলেন কর্মচারীদের সম্বন্ধে যে যে সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স দিতে পারে না, সেই সরকার থাকে কোন যুক্তিতে? সুতরাং আসল নাটের গুরু যিনি, তিনি হচ্ছেন ওনার মদতদাতা। আর উনি এইগুলো করছেন ওনার মদতে। আজকে সরকারি কর্মচারীদের অসম্মান করছেন, ওনাকে এই অধিকার কে দিয়েছে? উনি ব্যক্তিগতভাবে চটি চাটা হতে পারেন, উনি কতগুলো, কারণ ওনার এখন যথেষ্ট পপুলারিটি ইজ অন দ্য ওয়েব। সুতরাং ওনাকে এখন যথেষ্ট পরিমাণে এই সবগুলোর দিকে যেতে হচ্ছে, ফলস্বরূপ যাতে উনি কোনো রকম ভাবে ভেসে থাকতে পারেন। এই ধরনের গানগুলো করে উনি সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। অত্যন্ত ন্যাক্কারজনক। যেমন আমি বলতে পারি, সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত ডায়লগ, যেটা উনি একটা সিনেমায় দেখিয়েছিলেন, একটি অসামান্য বিচ্ছু সেই সেই সম্ভাষণই করা যায়। এই যে আমরা দেখতে পেলাম এসএসসি এক্সাম হলো, এসএসসি এক্সামে কি বাচ্চা কোলে নিয়ে পরীক্ষা দিতে এসেছে, নতুন বিয়ে করেছেন, শাখা পলা খুলে ওনাকে পরীক্ষার হলে ঢুকতে হবে, পরীক্ষা না দিয়ে উনি রাগ করে বেরিয়ে এলেন। এটা কি বাংলার কালচারে আগে দেখা যেত? আগে অনেক কিছুই দেখা যেত না, এখন সবকিছু মানুষ যেন মনে হচ্ছে সহ্য করে নিচ্ছে। মানে যত রাজ্যের নৈতিক দুর্নীতি, নৈতিকতার অভাব, সমস্ত কিছু যে অব্যবস্থা, একটা অনৈতিক পরিবেশ, একটা সম্পূর্ণভাবে রাজনৈতিক গ্রাস করা পরিবেশ, এটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি বলেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। ঠিক যেমন যে কথাগুলো উনি বসেছিলেন নবান্নয়, উনি বলেছিলেন নবান্নয়ে বসার আগে, অর্থাৎ দিয়ে দিতে পারে না, এরা সরকারে থাকে কি করে, চাকরি দিতে পারে না, এত দাম খাবো কি, ইপিএম যাবে কি, এই সমস্ত বক্তব্যগুলো দেখুন আজকে বুমেরাং হয়ে তাঁর দিকেই ফিরে এসেছে। সুতরাং বেশি দিন নয়, ডেজ আর নাম্বারড। সুতরাং একদিন না একদিন এই অত্যাচারী স্বৈরাচারীর পতন হবে, এই অত্যাচারী সরকারের পতন হবে। সেই দিকে মানুষ যতদিন পারবেন তাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং সেই সঙ্গে তীব্রভাবে রাজনৈতিক আন্দোলন করতে হবে, যাতে এই সরকার তাড়াতাড়ি বিদেয় হয়। এই যে নচিকেতা বাবু যারা ডিএ মামলা করেছেন, যারা সরকারি চাকরিজীবী, তাদের উদ্দেশ্যে যে গানটা লিখেছেন, এটা কতটা মানে সমাজের জন্য একটা লজ্জার ব্যাপার? লজ্জার ব্যাপার, ভুল বার্তা বহন করছে। আমি আপনাকে বলতে পারি, উনি বলছেন 12টায় অফিস যাই, 4টে বাড়ি, অর্থাৎ উনি বলছেন দুটোই টিফিন, অর্থাৎ তার মানে আমরা কাজ করি খুব সামান্য। কিন্তু বহু লোককে আমি জানি, আমার ফাদার ইন ল শ্বশুরমশাইও কাজ করতেন, উনি সকালবেলা 10টায় যেতেন, রাত 9টায় বাড়ি ফিরতেন, উনি কিন্তু ডেপুটি সেক্রেটারি ছিলেন রাইটার্সে। এবং আরো অনেকেই যারা আছেন তারা, আমি অন্য ব্যক্তির ক্ষেত্রেও দেখেছি, তাকে আমার মক্কেলও, যিনি ডিএ মামলার মক্কেল, তিনিও বলেছেন যে কাজ পাগলা লোক, আস্তে আস্তে প্রমোশন নেওয়ার জন্য উনি অনেকক্ষণ খাটেন, প্রায় 7টা 7:30 অব্দি অফিসে রয়েছেন এবং তারপরে লাইট নিভিয়ে নিজে যান এবং তিনি কিন্তু আস্তে আস্তে প্রমোশন পেয়েছেন। সুতরাং যোগ্য লোক হলেই প্রমোশন পেয়েছেন। এবং আমার নিজেরও মক্কেল এরকম, আমি খুব ভালো করে জানি, যিনি ডিএর মামলাকারী, তিনিও কিন্তু প্রত্যেক দিন অফিসটি রেগুলার করেন এবং কখনোই তাকে দেখি না 12টায় গিয়ে 4টে, বরং 10টা 10-এর লেডিস স্পেশাল, যেহেতু উনি অন্ধ, চোখে দেখেন না, তিনি দৌড়চ্ছেন ধরবার জন্য। বাড়ি তাকে 11টার মধ্যে অফিসে ঢুকতেই হবে। তাহলে 12টায় অফিস আসা, 2টোয় টিফিন, 4টে বাড়ি, এইগুলো সমস্ত হচ্ছে সরকারি কর্মচারীদের ছোট করা।
আচ্ছা, একটা সময় তো এমন দেখেছে বাংলার মানুষ যে 12টায় বাড়ি 4টেই বাড়ি, মানে 12টায় অফিস 4টেই বাড়ি ফিরছে সরকারি অফিসাররা, মানে 2 ঘন্টা ডিউটি করছে, ওনার 4 ঘন্টা ডিউটি করছে ওনার কথা অনুযায়ী। এটা কোথাও না হ্যাঁ, কোথাও একটা সঠিক বার্তাও তো ছিল ওই সময়, বাম জামানাতে এমন হতো নাকি? সেরকম যদি থেকে থাকে সেটা খুব কম, সেটা সব জায়গাতেই আছে। তাহলে তো আগে ওনাকে উদ্দেশ্য করে বলতে হয়, আচ্ছা সেটা তো সব জায়গাতেই আছে। আচ্ছা, আর আমি আরেকটা, তাছাড়া হ্যাঁ, যখন যখন ওনার নেত্রী নবান্নে বসেছিলেন, তখন কি তিনি মিয়ার চাইল্ড ছিলেন, দুগ্ধপোষ্য শিশু? এইসব কালচারগুলো যদি জানতেন তাহলে তিনি ডিএ দিতে না পারলে সেই সরকার থাকে কি করে, এইসব কথাগুলো আমদানি করেন কোত্থেকে? আচ্ছা, আপনি একটু আগে বললেন নচিকেতা বাবু চটি চাটা, এবং মানে কার হয়ে কাজ করছে মানুষ জানে, আপনি কাকে উদ্দেশ্য করছেন এটা? এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যিনি তৃণমূল সুপ্রিমো তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। এতে আবার পরোয়া করার কি আছে? এমন কিছু ব্যক্তিত্ব নন যে তার প্রতি কোন রকম কোনো সম্মান বা কোন রকম কোনো প্রদর্শন করতে হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি শেষ বরং হয়ে এর গেছে। থেকে অনেক আরো খারাপ ভাষায় অন্যান্য আইনজীবীরা আক্রমণ করছে। না, এটা আহ, আমি একটা অন্য প্রশ্ন করবো আপনাকে এই ডিএ মামলা নিয়ে। ডিএ মামলা তো সুপ্রিম কোর্টে গিয়েছিল, এখন ডিএ মামলা মোটামুটি রায় ঘোষণা হবে, কি মনে হচ্ছে এবারে? আমি আপনাকে মোটামুটি গ্যারেন্টি দিতে পারি 100% জিতবো। এই মামলায় যদি না জিততে পারি তাহলে সেটা হবে পৃথিবীর সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য। মানে অর্থাৎ সেই দিনই এটা হবে যদি মনে করেন এখন যে চীনের প্রাচীরটি ভেঙে পড়বে। সুতরাং বুঝতেই পারছেন যে এগুলি ফলস এবং ফিকটিশিয়াস, এগুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই মামলা জয়ের লক্ষ্যে আমরা দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেছি, এবং সেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার মানেই হচ্ছে যে যে আমরা এটা জয়টাকে ছিনিয়ে আনতে পারবো, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, এর আগেও একটা মামলা হয়েছিল যেটা বলা হয়েছিল 25% ডিএ ইমিডিয়েট দিতে হবে, সেটা হুম, মানে 1 মাস পেরিয়ে এখন প্রায় 4 মাস হতে চললো। তো হুম, এখনো পর্যন্ত এই বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ যেটা ছিল সেটা মানাই হলো না, ডিএ হ্যাঁ, ডিএ পেলোই না সরকারি চাকরিজীবীরা 25%। হুম। এক্ষেত্রে কি বলবেন আপনি? ওই যে একটাই কথা বললাম, ম- আপনার দুর্মতি দুর্যোধনেরও এইরকম মনোবৃত্তি হয়েছিল। উনি বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। কুরুক্ষেত্র কিন্তু দিল্লির থেকে খুব বেশি দূরে নয়, পাণ্ডবেরা মাত্র 5খানা গ্রাম চেয়েছিলেন, সেটা পর্যন্ত দিতে উনি অস্বীকার করেছিলেন। এর ফলে কি হলো, সমস্ত রথী মহারথী সমেত তাঁত সমূহ পরাজয় এবং পতন দেখতে পাওয়া গেল। ঠিক সেই রকম ইনি যখন বিনা যুদ্ধে, অর্থাৎ যতক্ষণ না লাস্ট নেল, সেই যতক্ষণ না করে, যতক্ষণ না শেষ ধাপে পৌঁছচ্ছেন, ততক্ষণ উনি সেই সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার দিয়েছিল সেটা তাকে কিছুটা সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ এনারা গ্রহণ করতে রাজি হলেন না, অর্থাৎ রাজ্য সরকারের তরফের আইনজীবীরা গ্রহণ করতে রাজি হলেন না। সুতরাং তাদের অবস্থা দুর্যোধনের মতো হতেই পারে।